নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে স্বাগত জানাই গৃহিণীর রান্নাবাটিতে। টকবক করে ফোটা মাংসের সাথে একটা ছোটবেলার ইমোশন কাজ করে, তাই না? আর এই মাংস টেস্ট করার ইমোশন আর আলু, এটার সাথে তো বাঙালি ওতপ্রোতভাবে জড়িত। আলু ছাড়া মাংস জাস্ট ভাবা যায় না। তো সেই জন্যই প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আমার ইমোশনটা এত বেশি কাজ করছিল যে আমি একটা আলু একটু বেশি নিয়ে ফেলেছি। এবার কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আমি এখানে আলু ভাজার সময় আলাদাভাবে নুন হলুদ কিছু মাখাইনি। আপনাদের মনে হলে আপনারা মাখাতে পারেন, তবে আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু এটা কষা মাংস, সেক্ষেত্রে বেশি জল দিয়ে তো ফোটানো হবে না। তো আলুগুলোকে এখানেই ভাজার সাথে খানিকটা সিদ্ধ হয়ে যাবে এমন ভাবে ভাজতে হবে। প্রয়োজনে আপনারা ঢেকেও ভাজতে পারেন। আমি এখানে 2 কেজি মাংসের জন্য ছোট সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আপনাদের মন হলে আপনারা পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের খুব একটা হেরফের হবে না। এবার টমেটোটা কেটে নেব। এখানে আমি একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের এবং সেটা ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা টমেটোর বদলে কেচাপও ইউজ করতে পারেন, টমেটো পেস্টও ইউজ করতে পারেন, খুব একটা তফাৎ কিছু হবে না। তবে কেচাপটা ইউজ করলে একটা ফ্লেভার অন্য রকম আসবে, কেচাপের যে ফ্লেভারটা। বাঙালি স্টাইলে কষা মাংসে এই টমেটো কুচিটা বা টমেটোর পেস্টটা ভালো যায়। কেচাপটা তো একটু চাইনিজ ডিশগুলোতে বেশ অন্য রকমই টেস্ট নিয়ে আসে, তার একটা ফ্লেভারই আলাদা থাকে। কথা বলতে বলতে কেটে কুটে সব একেবারে জোগাড় কমপ্লিট। এবার দেখা যাক আলুগুলোর কি অবস্থা। দেখুন, আমি কোনো নুন হলুদ দিইনি, তাই কত সুন্দর কালার এসেছে। আপনারা নুন হলুদ যদি দিয়ে ভাজেন আরো সুন্দর রং আসবে। আর এই রংটা আসার কারণ হচ্ছে যেহেতু ধিমি আঁচে ভাজা হয়েছে, তো সেই কারণেই এবার আলুগুলোকে তুলে নিতে হবে, কারণ বেশ ভালোই ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুটা একটু বেশি নিয়ে ফেলেছি, কারণ আলুর সাথে একটা বাঙালির ইমোশনই কাজ করে অন্যরকম। মাংস বাঙালির 1 পিস কম হলেও সমস্যা হয় না, তবে আলু যদি একটার জায়গায় 2টো হয় তবে তো সোনায় সোহাগা। এবার আলুগুলো তোলা কমপ্লিট। বাকি প্রসেসটা এই তেলের মধ্যেই হবে। যারা একটু তেল বেশি খান এখনই অ্যাড করে দিতে পারেন, কারণ মশলা ভাজার পরে যদি তেল অ্যাড করা হয় তখন একটা কাঁচা গন্ধ বেরোবে। আর যদি রিফাইন্ড অয়েল ইউজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কেন জানি না এই কষা টষার ক্ষেত্রে আমার মনে হয় সর্ষের তেলটাই একটু বেশি যায়। আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা, সেটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এই শুকনো লঙ্কা না হাত থেকে চিড়লে খুব জ্বালা করে, এই কারণে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। এবার দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি জয়িত্রী, এখানে
আমি 2টো এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ ব্যবহার করেছি। এবার এই ফোড়নটা ভালো মতো ভাজা হলে, মানে এগুলো যখন ওর ফ্লেভারগুলো তেলের মধ্যে পুরোপুরি ছেড়ে দেবে, একটা হয় না সুন্দর একটা স্মেল আসে, তো তখন আমাদের নেক্সট প্রসিডিওরের দিকে যেতে হবে। তো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু ধিমি আঁচে খুব সুন্দরভাবে ভাজতে হবে, আর রান্নাতে একটু ধিমি আঁচে করলে অবশ্যই রান্নার টেস্ট বাড়ে। আপনারা যদি মনে হয় পেঁয়াজটা ঢেকে রেখেও ভালো মতো ভাজতে পারেন। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দিয়ে দেন তাহলে তো খুব ভালো পেঁয়াজটা সফট হয়ে যায়। আমি ওইখানে নুন দিয়েই দিয়েছি। পেঁয়াজ কিন্তু একদম পুড়তে দেওয়া যাবে না, আর পেঁয়াজটা যেন বেরেস্তা না হয়ে যায়, কোনো ব্রাউনিশ টোন আসলে হবে না। পেঁয়াজটাকে একটু মানে সাদাটে ভাবে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় কোনোভাবে, তাহলে পেঁয়াজের প্রপার ফ্লেভারটা আমরা পাবো। আমি এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, ধিমি আঁচ রাখতে হবে কিন্তু গ্যাসটাকে, আর হ্যাঁ, মাঝে মাঝে চেক করতে হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা কমপ্লিট। আমি প্রথম ভিডিও করছি, তো আপনাদের আমার ভিডিও কেমন লাগছে, যারা যারা আমার ভিডিও দেখেন তো একটু জানাবেন, তাতে আমার উৎসাহ একটু বাড়ে। আর যদি কোনো সমস্যা বলে মনে হয় তাহলে আমাকে অবশ্যই নক করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলোকে আরো ঠিক করে করার চেষ্টা করব। আমি এতক্ষণ পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে ভাজছি, তার কারণ পেঁয়াজগুলো যাতে একটু সফট হয়ে যায়, কারণ পেঁয়াজ সফট না হলে নেক্সট প্রসিডিওরের দিকে যাওয়া যাবে না। এখানে যেহেতু আমি রান্নাটা পুরোটাই ধিমি আঁচে করছি, তো সেক্ষেত্রে আমার একটু টাইমটা বেশি লাগছে। এবার দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর পুরো একদম ছেড়ে ছেড়ে গেছে, আর বেশি ব্রাউনিশ টোনও আসেনি, তবে দেখেই বোঝা যাচ্ছে যে একদম প্রপারলি রান্না হয়ে গেছে। ইউটিউব সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নেই, যদি আপনাদের কারো জানা থাকে যে কেমন ভাবে ভিডিও পোস্ট করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা একটু আমাকে জানাতে পারেন, তাহলে আমি খুব উপকৃত হই। এখানে এবার আমরা ব্যবহার করব আদা রসুনের পেস্ট। এটার মধ্যে কিছুটা পাকা কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, মানে যেগুলো লঙ্কা লাল হয়ে যায় সেরকম লঙ্কাও কিছু এর মধ্যে দেওয়া আছে। ব্যস্ততার কারণে আমি উইকেন্ডেই এই আদা রসুন বেটে একেবারে ফ্রোজেন ভাবে রেখে দিই, তাহলে আমার একটু সুবিধে হয়। আর বাইরের মশলা যতই ব্র্যান্ডেড হোক না কেন, ঘরে করা পেস্টের সাথে বাইরের আদা রসুনের পেস্টের অনেক তফাৎ থাকে। আমার মনে হয় এই ঘরে করা পেস্টটাই অনেকটা ভালো ফ্লেভার আনে রান্নায়, সেই জন্য আমি উইকেন্ডেই এগুলো করে রাখি। আর তাছাড়া বাজারের আদা রসুনের পেস্ট হোক বা অন্য বাটা মশলাগুলো, তাতে অনেক প্রিজারভেটিভস দেওয়া থাকে, যেগুলো স্বাস্থ্যের পক্ষে একদমই উপকারী নয়, আর বরঞ্চ ক্ষতিই করে। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এই পেস্টটাকে আগে একটু বের করে রাখতে। যদি একটু আগে বের করে রাখতাম সেক্ষেত্রে এমন বরফ হয়ে থাকতো না, তো এই জন্যই একটু গলতে সময় লাগছে। এইবারে পেস্টটা বেশ ভালোভাবেই গলে গেছে। এই আদা রসুনের কাঁচা ভাবটা একটু মরে এলেই
আমরা অন্য প্রসিডিওরের দিকে যাব। তো আমি সেই জন্যই একটু ভালো মতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। সাথে পেস্টটাও একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। আপনাদের যদি মনে হয় এখনো আপনারা একটু নুন দিতে পারেন, যাতে টমেটোটা ভালো মতোভাবে সফট হয়ে যায়। নুনটা যেহেতু এক ধরনের ক্ষার, সেহেতু নুনটা সফট করে দেয় সবজিগুলোকে, তাহলে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় নুন অলরেডি অ্যাড করে রেখেছি, সে কারণবশত আমি এখন আর টমেটোর সাথে নুনটা দিলাম না। আর এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে সবজিগুলো ভাজার সাথে সাথে প্রপারলি সিদ্ধও হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে। এই জন্য এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই প্রথমে হলুদটা একটু কমই দিয়েছি, তবে আমার পরবর্তীতে আর একটু লেগেছে বলে ঠিক আমার মন মতো হয়েছিল না, তো সেই কারণবশত আমি আরো একটু হলুদ অ্যাড করে নিয়েছি। তবে সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে 1.5 চামচ মতো ধনের গুঁড়ো অ্যাড করেছি। এখানে আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা একটু বেশি ব্যবহার করতেই পারেন। আর হ্যাঁ, ওই যে আদা রসুনের পেস্টটা আমি ব্যবহার করেছিলাম, সেখানে কিন্তু লঙ্কা অলরেডি দেওয়া ছিল। আমি পাকা কাঁচা লঙ্কা যেগুলো কাঁচা লঙ্কাই অ্যাকচুয়ালি লাল রং হয়ে থাকে, তো সেই লঙ্কাগুলো আমি ব্যবহার করি। আমরা বিশেষত শুকনো লঙ্কা খাই না। আর এখানে আমি 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওই কাঁচা লঙ্কাটা ব্যবহার করে আমি দেখেছি ওটাতে যেমন শুকনো লঙ্কা খেলে গলা বুক জ্বালা করে, সেটা একদমই হয় না। বাট রান্নায়ও বেশ ভালোই রং হয়, একেবারে খারাপ রং আসে না। আর যদি রঙের প্রয়োজন হয় তাহলে একটুখানি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, তাহলে আর খুব একটা অসুবিধে হয় না। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এইবারে ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় আপনারা মশলাটা ডিরেক্ট ব্যবহার করবেন না, তো ডিরেক্ট বলতে মানে শুকনো ব্যবহার করবেন না, সেহেতু আপনারা অল্প জলে মশলাগুলো গুলে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে গুলে ব্যবহার করিনি, সেহেতু আমি মশলাটা ঢেকে ঢেকে ভাজছি, যাতে জলীয় বাষ্পটাই মশলাটা কষাতে সাহায্য করে। আমি এই রান্নার ক্ষেত্রে মাংসটাকে ম্যারিনেট করে রাখিনি। আপনাদের যদি মনে হয় আপনারা অল্প লেবুর রস, গরম মশলা এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি একটু গোলমরিচের গুঁড়ো দেন তাহলে তো খুবই ভালো, তবে নাও দিতে পারেন, স্কিপ করেও যেতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি প্রথমেই জলটা দিচ্ছি না, আমি ভালো মতো ওই জলীয় বাষ্প দিয়েই মশলাটাকে কষাচ্ছি। আর আমার গ্যাসটা কিন্তু একদম ধিমি আঁচে রয়েছে। এই মশলা কষানোর সময় গ্যাস কিন্তু একদম জোরে করা যাবে না। দেখুন কত সুন্দর মশলাটা একদম ধরেও যায়নি, জ্বলেও যায়নি, কত সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন জল দেওয়া। এবারে আমি খুবই সামান্য পরিমাণে জল দেব। এবার মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
এবার দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এইবারে আমি এই মশলার মধ্যে মাংসটাকে দিয়ে দেব। এখানে আমি মাংসের টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছি, যাতে কষানোর সময় ভালো মতো মশলাটা ভেতরে যায়। যেহেতু এখানে আমি ঝোল করব না বা বেশি জল দিয়ে ফোটাবো না, সেক্ষেত্রে মাংসের পিসগুলোকে আমি ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা একটু বড় বড় করে টুকরো করতে পারেন, তবে আপনাদেরকে কিন্তু তাহলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আর যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয়। এবার আমার মাংসগুলো দেওয়া কমপ্লিট। এবার আমি ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে মাংসগুলোকে। মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে হতে দেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এবারে দেখুন কতটা জল ছেড়েছে মাংস থেকে। এই ঢাকা দিয়ে রান্না করার না এটা একটা খুব ভালো সুবিধে যে মাংসে বেশি মাংস হোক বা অন্য কোনো সবজি হোক, জ্বলে যাওয়ারও বেশি চিন্তা থাকে না, আর বেশি জলেরও প্রয়োজন হয় না। খুব সুন্দরভাবে ভাজার সাথে সাথে সিদ্ধও হয়ে যায়। তো আমি তো এই জন্য অধিকাংশ রান্নাই ঢেকে ঢেকেই করার চেষ্টা করি, আর বেশিরভাগ তো আমি কুকারেই করি। আমার খুব সুবিধা হয়, আর টেস্টটাও না যেন একটু বেশি লাগে। আমার তো খুব মনে হয় যে ঢেকে রান্না করলে যেন টেস্টটা একটু বেশি হয়। তবে দেখুন কত সুন্দর জল ছেড়েছে, আর আমি এবার হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। এবার ঘি গরম মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব মাংসের সাথে। আমার একটু কষা রান্না ঘি আর গরম মশলা ছাড়া আমার ঠিক ভালো লাগে না। আমি যাই রান্না করি না কেন একটু যদি এরকম কষা টাইপের হয়, সেক্ষেত্রে ঘি আর গরম মশলাটা আমার দেওয়া প্রয়োজন। এবার আরো খানিকক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো মতো চলে যায়। আর এই মাংসটা না বেশ ভালো, মাংসটা থেকে অনেকটা তেলও বেরিয়েছে, বেশ সুন্দর একটা কালার এসেছে। আর এই মাংসে আমার প্রয়োজন হয়নি জল দেওয়ার এখনো, আর এর থেকেই যা জল বেরোচ্ছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, তবে আলুটা আরো একটু আগে অ্যাড করলে ভালো হতো। আপনারা যদি মনে হয় আপনারা একটু আগে অ্যাড করতে পারেন। এবার ভালো মতো আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন আলুগুলো যাতে এই জলটার মধ্যে ভালো মতো ডুবে থাকে, তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে। ওপরে ওপরে উঠে থাকলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। আপনারা অবশ্যই এরকম ভাবে মাংস একবার ট্রাই করে আমাকে জানাবেন। মাংস তো একই প্রসিডিওরে আমরা বাড়িতে সবাই করে থাকি, তবে এক একজনের এক এক রকম টেস্ট আসে। সেটা হচ্ছে এই আঁচ আর ধরন, রান্নার ধরনটার জন্য টেস্টের হেরফের হয়েই থাকে। তো আপনারা একবার এরকম স্লো আছে রান্না করে দেখবেন, আশা করি ভালোই হবে। এবার আমার রান্নাটা প্রায় রেডি। আমি আলুগুলোকে একটুখানি কেটে দেখে নিচ্ছি যে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা
চাইলে এমনভাবে মাটনও রান্না করতে পারেন। তবে মাটনের ক্ষেত্রে আপনাকে ম্যারিনেট করতে হবে। মাটনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে আরো ভালো হয়। আপনারা মাটনের ক্ষেত্রে টক দই, লেবুর রস, গোলমরিচ, গরম মশলা আর অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবেন। তবে নুনটা দেবেন না, নুনটা রান্নার সময় দেবেন, নয়তো প্রচন্ড পরিমাণে জল ছাড়বে। আমার মনে হলো একটুখানি জল দিলে বোধহয় ভালো হয়। আমি এই জন্য একদম সাইড ঘেঁষে অল্প একটু জল দিচ্ছি। তবে এখানে যদি জলটা আপনারা একটু গরম করে দেন সেক্ষেত্রে খুবই ভালো হয়। আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি বলে আমি আর গরম করার ঝামেলায় যাইনি, আমি একেবারে কাঁচাই দিয়ে দিয়েছি। তবে একদম সাইড ঘেঁষে দিয়েছি। সাইড ঘেঁষে দেওয়ার কারণ এটাই যাতে সাইডটা বেশি গরম থাকে কড়াইয়ের। তো সাইড ঘেঁষে জলটা দিলে পড়ার সাথে সাথে গরমও হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি তো খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনা খুলে আরো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই কন্টেনারটা প্রায় খালি হয়ে গেছিল, সেই কারণে একটু ঝাঁকাতে হচ্ছে ঘিটা। আর এই পাশে রাখলাম যাতে একটুখানি আগুনের তাপে তাপে ভালো মতো ঘিটা গলে একদম তলায় চলে আসবে, যাতে আমার দিতেও সুবিধে হবে। এবারে দেখুন পুরো রেডি। একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। এখন আবার ঘি আর গরম মশলাটা দেওয়ার কারণ হলো ওই জলটা যেহেতু দিলাম না, তো সেহেতু আমার মনে হলো আরো একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা আর একটু স্ট্রং আসবে। এবারে মাংসটা খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো মতো ওর সাথে ঢুকে যায় এবং তার সাথে ঝোলটাও যাতে একদম মরে আসে। কারণ যেহেতু আমি কষা রাখবো ভেবেছি, সেই জন্য আমি ঝোলটাকে একদম টানিয়ে নিচ্ছি।